বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রী, অনলাইন ক্লাসে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন তোমাদের সঙ্গে ক্লাসরুমে ক্লাস নেওয়া সম্ভব হয়নি, তাই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তোমরা যারা অংশগ্রহণ করেছো তাদেরকে ধন্যবাদ এবং তোমাদের অন্য বন্ধুদেরকে জানিয়ে দাও যে ক্লাস শুরু হয়েছে। আর যারা অংশগ্রহণ করতে পারো নাই, পরবর্তীতে তোমরা এটা যশোর বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে অথবা ভিউ করে দেখতে পারবা। আর আশা করছি এরপর থেকে বাকি ক্লাসগুলো হয়তো অনলাইনে করা লাগবে, কারণ এবছরে আর ক্লাসরুমে ক্লাস করতে পারবো এমনটি আশা করা যাচ্ছে না। যাই হোক, আমরা আসো ক্লাস শুরু করি। আমি মোহাম্মদ রেজাউর রহমান, প্রভাষক, দর্শন বিভাগ, মিরপুর মাহমুদা চৌধুরী ডিগ্রি কলেজ, মিরপুর, কুষ্টিয়া। আমাদের আজকের পাঠ পরিচিতি একাদশ শ্রেণীর চুক্তিবিদ্যা প্রথম পত্র থেকে আমি তোমাদের পড়াবো সপ্তম অধ্যায়। ষষ্ঠ অধ্যায় পর্যন্ত আমরা ক্লাসরুমে পড়িয়েছি। সপ্তম অধ্যায় আমাদের আজকের পাঠ আরোহ অনুমান ও আরোহের ভিত্তি, ইন্ডাকটিভ ইনফারেন্স and the ground of inductive inference. তো যেহেতু এর আগে আমরা অবরোহ অনুমান সম্পর্কে জেনেছি এবং আরোহ অনুমানের এটাই প্রথম ক্লাস, আজকে আমরা প্রাথমিক ধারণা পাবো। তোমাদের নিশ্চয় মনে আছে যে অনুমান কাকে বলে, মনে আছে তো? আমি মনে করাই দিচ্ছি। জানা বিষয় থেকে অজানা বিষয়ে গমন করার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। আর এই অনুমান কয় প্রকার বলো? হ্যাঁ, ঠিক বলেছ, অনুমান দুই প্রকার। তা হলো আরোহ অনুমান এবং অবরোহ অনুমান। অবরোহ অনুমান তোমাদেরকে মোটামুটি দেখানো হয়েছে। আরোহ অনুমানের আজকে প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা যে যে বিষয়গুলো জানতে পারবো আজকের ক্লাসে, সেগুলো আমি তোমাদেরকে বলছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আরোহ অনুমানের ধারণা। প্রাথমিক যে ধারণা আরোহ অনুমান কি সেটা জানতে পারবো। আরোহ অনুমানের বৈশিষ্ট্য জানতে পারবো। আরোহ অনুমানের স্তর, অর্থাৎ প্রথম থেকে শুরু করে কয়টা স্তরে আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারবো সে বিষয়টা আমরা এখানে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তারপরে আলোচনা করব আরোহ অনুমান কয় প্রকার ও কি কি। এরপরে আমরা আলোচনায় আনব যে আরোহের ভিত্তি বা বেস কি। এই পাঁচটা বিষয়ই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এই ক্লাসে। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা উপভোগ করবে আশা করছি। তো প্রথমে আমরা তোমাদেরকে জানাচ্ছি যে আরোহ অনুমান, ইন্ডাকটিভ ইনফারেন্স। এই যে আরোহ অনুমান প্রথম কিভাবে
আমাদের যুক্তিবিদ্যায় আসলো, দর্শনে আসলো, কোন দার্শনিক এটি কি নিয়ে আসলো? তো আমরা যতটা জানতে পেরেছি জানি, সেটা হলো গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের নাম তোমরা তো সবাই শুনেছো। মানে যুক্তিবিদ্যা পড়ো এমনকি এমন সকল ছাত্রছাত্রী অ্যারিস্টটলের নাম জানো। এবং আমরা প্রথম ক্লাসের দিকে যখন দার্শনিকদের পরিচয় দিয়েছি, তো অ্যারিস্টটলের বিষয়টা তোমাদের কাছে বর্ণনা করা হয়েছে। তার জন্ম, মৃত্যু, বিষয়গুলো কি কি বিষয়ে তিনি আলোচনা করেছেন, যুক্তিবিদ্যায় তার অবদান, এগুলো তোমরা জেনেছো। সেই গ্রিক দার্শনিক অ্যারিস্টটলই সর্বপ্রথম এই আরোহ শব্দটি উনি আলোচনা করেন, আলোচনায় নিয়ে আসেন। আরোহ শব্দটির ইংরেজি শব্দ হলো ইন্ডাকশন, ল্যাটিন শব্দ এপাগগ, এপাগগ। ঠিক আছে, এইখান থেকেই আমাদের এই আরোহ শব্দটা এসেছে। আর এটির উদ্ভাবক অ্যারিস্টটল, মনে রাখবা যে এটার উদ্ভাবক হলো অ্যারিস্টটল। এখন আরোহ অনুমানের আমরা একটা সংজ্ঞা দিই, প্রাথমিক সংজ্ঞা, যার মাধ্যমে আমরা আরোহ অনুমান সম্পর্কে ধারণা পাবো। স্ক্রিনে তোমরা দেখতেছো সংজ্ঞাটা লেখা আছে, আমি পড়ে শোনাচ্ছি সংজ্ঞাটা। সেটা হলো কয়েকটি বিশেষ বস্তু, কয়েকটি, সবগুলো না, কয়েকটি, বেশ কিছু আর কি, বা ঘটনা, বস্তু না শুধু ঘটনা, কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করে, পর্যবেক্ষণ বা নিরীক্ষণ, এটা অবজারভেশন আর কি, পর্যবেক্ষণ করে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর ভিত্তি করে, ভিত্তিটা হবে হলো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, এর উপর ভিত্তি করে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করার প্রক্রিয়াই হলো আরোহ অনুমান। এই সংজ্ঞা থেকে আমরা যেটা দেখছি যে বিশেষ বিশেষ কিছু ঘটনা, সেটাকে আমরা পর্যবেক্ষণ করব এবং প্রকৃতির নিয়ম নীতির উপর ভিত্তি করে একটা সার্বিক যুক্তিবাক্য স্থাপন করব। আর এই সার্বিক যুক্তিবাক্যটা অবশ্যই সংশ্লেষক যুক্তিবাক্য হবে, বিশ্লেষক যুক্তিবাক্য হবে না, সংশ্লেষক যুক্তিবাক্য হবে। তাহলে আরোহ অনুমান বিশেষ থেকে সার্বিকে যাচ্ছে, বিশেষ থেকে সার্বিকে যাচ্ছে। আর আমরা ঘটনা পর্যবেক্ষণ করছি অল্প কিছু। মনে করো আমার অভিজ্ঞতায় আমি 1 নম্বর যে কাকটি দেখেছি সেটা কালো, 2 নম্বর যে কাকটা দেখেছি, 2 নম্বর যে কাকটা দেখেছি সেটা কালো, 3 নম্বর আমার অভিজ্ঞতায় যে কাকটা আমি দেখেছি সেটাও কালো, 4 নম্বর কালো। এরকম করে আমার অভিজ্ঞতায় যে কয়টা কাক এসেছে এই সবগুলোই হলো কালো। তাহলে আমি এখান থেকে একটা সার্বিক সিদ্ধান্ত নিতে পারি যে সকল কাক হয় কালো, সকল কাক হয় কালো। কিন্তু আমি কয়টা দৃষ্টান্ত পর্যবেক্ষণ করেছি? আমি কি পৃথিবীর সব কাক দেখেছি? দেখি নাই। তাহলে আরোহ অনুমান দেখা যাচ্ছে যে বিশেষ বিশেষ কিছু ঘটনা পর্যবেক্ষণ করে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করে, এটা পুরো বিষয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করে। এবং এই যে প্রক্রিয়ায় এই অনুমানটা করা হয় সেই প্রক্রিয়াটা হলো আরোহ অনুমান, আরোহ অনুমান। আর অবরোহ অনুমানে আমরা দেখেছি যে সার্বিক থেকে বিশেষে আসে, সার্বিক যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্তটা নিশ্চিত হয়, এটা হলো আমরা অবরোহ অনুমানে দেখেছি। এবং অবরোহণ অনুমান আকারগত ভিত্তির উপর নির্ভর করে আসে, সিদ্ধান্তটা নিশ্চিত আসে। কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্তটা যেহেতু বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সার্বিক আসতেছি, এই জন্য এর সিদ্ধান্তটা সম্ভাব্য, মানে একেবারে নিশ্চিত হয় না, অনুমানটা সম্ভাব্য হয়। ঠিক আছে, তো এগুলো আমরা আরো পরে বিস্তারিত আলোচনা করব। আজকে যেহেতু আরোহ অনুমানের প্রথম ক্লাস, সেজন্য আমরা প্রাথমিক ধারণা নেব। আস্তে আস্তে বিষয়টা আমরা
আরো জানতে পারবো। এখন আসো আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো আরোহ অনুমানের প্রধান প্রধান বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্য আরোহ অনুমানে আমরা লক্ষ্য করি, প্রধান বৈশিষ্ট্যগুলো কি? প্রধান বৈশিষ্ট্যগুলো আরোহ অনুমানের এখানে আমরা দেখো 6টা প্রধান বৈশিষ্ট্য আমরা দেখেছি। 7টা বৈশিষ্ট্য আমরা এখানে লিখেছি, এই প্রধান বৈশিষ্ট্য যেগুলো আরোহ অনুমানের মধ্যে আমরা লক্ষ্য করি। 1 নম্বর বৈশিষ্ট্যতে আমরা আসি। 1 নম্বর বৈশিষ্ট্য আরোহ যুক্তি পদ্ধতি। আমরা আগেই বলেছি আরোহ একটা পদ্ধতি বা মেথড, যেখানে আমরা বিশেষ যুক্তি বাক্য থেকে সার্বিকে যাই, বিশেষ বিশেষ যুক্তি বাক্য অবজারভেশন করে সার্বিক সিদ্ধান্তে উপনীত হই। সেটাই আমরা প্রথম বৈশিষ্ট্যতে উল্লেখ করেছি যে আরোহ পদ্ধতি হলো বিশেষ থেকে সার্বিকে উপনীত হওয়ার প্রক্রিয়া। বিশেষ থেকে সার্বিকে উপনীত হওয়ার প্রক্রিয়া। অবরোহে কি ছিল? অবরোহে ছিল সার্বিক থেকে বিশেষ যুক্তি বাক্য স্থাপন করা। আর আরোহে ঠিক উল্টা, যে বিশেষ থেকে সার্বিকে উপনীত হওয়া। অর্থাৎ আরোহ অনুমানের সিদ্ধান্তটা সবসময় সার্বিক যুক্তিবাক্য হবে, সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য হবে। আবার মনে রেখো, সার্বিক সংশ্লেষক। দেখো পরেরটাতে আমরা লিখেছি আরোহ অনুমানের সিদ্ধান্তটি সংশ্লেষক যুক্তিবাক্য হবে, সংশ্লেষক যুক্তিবাক্য হবে। বিশ্লেষক যুক্তিবাক্য হলে সেটা আরোহ অনুমান হবে না, কারণ বিশ্লেষক যুক্তিবাক্য কোনো নতুন তথ্য আমাদেরকে উপস্থাপন করে না, দেয় না। আরোহ অনুমান দেয় হলো সার্বিক যুক্তিবাক্য, আরোহ অনুমান দেয় হলো আমাদের সার্বিক যুক্তিবাক্য। তো আরোহ অনুমান বিশেষ যুক্তিবাক্য দেয় না, সার্বিক যুক্তিবাক্য স্থাপন করে। এরপরে আসো, পরেরটা হলো আরোহ অনুমান বিশেষ ঘটনার পর্যবেক্ষণ ও পরীক্ষণের উপর নির্ভরশীল। আরোহ অনুমান বিশেষ ঘটনার পর্যবেক্ষণ ও পরীক্ষণের উপর নির্ভরশীল। আরোহ অনুমান ঘটনা যেগুলো পর্যবেক্ষণ করে, অবজারভেশন করে এবং পরীক্ষণ করে, সেগুলো সবই হলো বিশেষ 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 ঘটনাকে কি করে? পর্যবেক্ষণ করে, মানে নিরীক্ষণ করে আর কি, পর্যবেক্ষণ করে। আর পরীক্ষণও করে, পরীক্ষণ হলো পরীক্ষাগারী করে। এগুলো আমরা আলোচনা করব। এটার একটা বৈশিষ্ট্য। পরের বৈশিষ্ট্য হলো আরোহ অনুমানে প্রকৃতির নিয়ম ও কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আরোহের ভিত্তি যখন আমরা আলোচনা করব তখন এই বিষয়টা আসবে, যে আরোহের বৈশিষ্ট্য হলো যে এটা প্রকৃতির যে নিয়মানুবর্তিতার নীতি, প্রকৃতির নীতি, এটা আরোহের একটা ভিত্তি। আর কার্যকারণ নিয়ম, এই এই দুইটার উপর নির্ভর করেই আরোহের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপরে আসো আমরা 5 নম্বরে যেটা বলছি সেটা হলো আরোহ অনুমান জানা সত্য থেকে অজানা সত্যে গমন করে। অনুমান মানেই হলো জানা বিষয় থেকে অজানা বিষয়ে গমন করা। যেহেতু আরোহ অনুমান একটি অনুমান, কাজে এই বৈশিষ্ট্য তার মধ্যে থাকবেই। সেটা হলো এটা জানা সত্য থাকবে কিছু, সেখান থেকে আমরা অজানা সত্যে গমন করব। আমার জানা সত্য কি আমি 100টা কাক দেখেছি, এটা আমার কাছে জানা। যে সবগুলো কাক যে কালো এটা আমার কাছে অজানা, কিন্তু আমি অনুমান করলাম যে হ্যাঁ সবগুলো কাক কালো। কারণ এ পর্যন্ত আমি যতগুলো কাক দেখেছি কোনো সাদা কাক দেখে নাই বা অন্য রঙের কাক দেখে নাই। অতএব আমার অভিজ্ঞতার ভিতরে হলো জানা, আর আমার অজানা বিষয়ের দিকে আমি সিদ্ধান্ত গ্রহণ করছি। এরপরে আসো, আরোহ অনুমানে আরোহমূলক লাভ বা আরোহাত্মক উল্লম্ফন থাকে। আরোহমূলক লাভ, লাভটা কি? লাভটা তো মানুষ জানোই, ঝাঁপ দেওয়া, একটা লম্বা ঝাঁপ। এই ঝাঁপটা অনেক বড় একটা লাভ। সেটা কি? যে আমি অল্প কিছু দৃষ্টান্ত পর্যবেক্ষণ করছি, কিন্তু সিদ্ধান্ত নিচ্ছি সার্বিক সকল ক্ষেত্রে। তাহলে এখানে কি বিরাট গ্যাপ, তাই না? এই গ্যাপটা আমি অনুমান করছি, এটাই ঝাঁপ। এবং এমনকি আরোহমূলক লম্ফটা হলো আরোহের প্রাণ।
অর্থাৎ যে আরোহমূলক অনুমানে এই লম্ফ থাকে না সেটা আসলে প্রকৃত আরোহ না। দার্শনিকরা বলেছে প্রকৃত আরোহ দুই প্রকার। একটা হলো প্রকৃত আরোহ, একটা অপ্রকৃত আরোহ। প্রকৃত আরোহ ওইটা যার ভিতরে আরোহমূলক লম্ফ থাকে, অর্থাৎ অল্প কিছু বিষয়ের উপরে নির্ভর করে আমরা সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করি। এরপরে হলো আরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্যের চেয়ে বেশি ব্যাপক হয়। অবশ্যই আশ্রয় বাক্যগুলো বিশেষ বিশেষ বাক্য, তো বিশেষ বিশেষ বাক্য আর আমার সিদ্ধান্তটা কি সার্বিক, তাহলে এটা বেশি ব্যাপক। বিশেষ বাক্যগুলো তো বেশি ব্যাপক না, অল্প ব্যাপক, ব্যাপকতা কম। আর সার্বিক সিদ্ধান্ত যখন আমি নিচ্ছি তার ব্যাপকতা অনেক বেশি। কিছু ছাত্র আর সকল ছাত্র, তো কিছু ছাত্রের ব্যাপকতা তো অবশ্যই কম, কারণ এটা হলো বিশেষ যুক্তি বাক্য। এইগুলো ছিল আরোহ অনুমানের বৈশিষ্ট্য। আমি আরোহণের বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে আর একবার পড়ে শোনাচ্ছি। আরোহ যুক্তি পদ্ধতি হলো বিশেষ থেকে সার্বিকে উপনীত হওয়ার প্রক্রিয়া। মুখস্থ করার চেয়েও তোমাদেরকে মানে বিষয়টা মনে রাখলে, মানে অনুধাবন করলে মনে থাকবে, কিন্তু পরীক্ষাতে লিখতে পারবা এবং মনের ভিতরে থাকবে। সেটা হলো এরকম যে মনে রাখো বিশেষ থেকে সার্বিক, তাহলে এটা একটা বৈশিষ্ট্য। এরপরে হলো সংশ্লেষক যুক্তি বাক্য, কোনটা সিদ্ধান্ত। আরোহ অনুমানের সিদ্ধান্তটি সংশ্লেষক যুক্তি বাক্য। আরোহ অনুমান বিশেষ ঘটনার পর্যবেক্ষণ ও পরীক্ষণের উপর নির্ভরশীল। আরোহ অনুমানের প্রকৃতি, নিয়মানুবর্তিতার নীতি এবং কার্যকারণ নিয়ম, এই দুটার উপর নির্ভর করে সিদ্ধান্তটা। আরোহ অনুমান জানা সত্য থেকে অজানা সত্যে গমন করে। আরোহ অনুমান আরোহমূলক লাভ বা আরোহাত্মক উল্লম্ফন থাকে। আর আরোহ অনুমানের সিদ্ধান্ত আরো আশ্রয় বাক্যের চেয়ে বেশি ব্যাপক হয়, যেহেতু সার্বিক যুক্তি বাক্য। তাহলে এই বিষয়টা তোমরা অনুধাবন করলে আরোহমূলক বৈশিষ্ট্য, আশা করি আরোহমূলক বৈশিষ্ট্যটা তোমরা বুঝতে পেরেছো যে আরোহমূলক বৈশিষ্ট্যটা কি। তো এরপরে আমরা আরোহ অনুমানের স্তর, অর্থাৎ কয়টা স্তরে আমরা আরোহ অনুমান সিদ্ধান্তে উপনীত হব। হ্যাঁ, আমরা পরীক্ষা থেকে শুরু করে আমরা সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য আমাদের কয়টা স্টেজ পার হতে হবে। প্রথম, এখানে আমরা 5টা স্তরের কথা বলেছি। প্রথমটা হলো নিরীক্ষণ বা পর্যবেক্ষণ, তো অবজারভেশন যেটাকে বলা হয়, নিরীক্ষণ বা পর্যবেক্ষণ। তো আমরা আরোহ অনুমানে যখন বিশেষ বিশেষ যুক্তি বাক্য আমাদের কাছে আসবে, তখন আমরা সেই বিশেষ বিশেষ ঘটনা বা বিশেষ বিশেষ বস্তু, সেই বস্তুগুলোকে প্রথমে নিরীক্ষণ করব। নিরীক্ষণ কিরকম? নিরীক্ষণ হলো প্রত্যক্ষ করব, উদ্দেশ্য সাধনের জন্য প্রত্যক্ষ করব। প্রকৃতিতে ঘটে যাওয়া যে ঘটনা অথবা যে বস্তুগুলো আসবে সেগুলো আমরা প্রত্যক্ষণ করব বা অবজারভেশন করব। প্রত্যক্ষ করব, অবজারভেশন করব, নিরীক্ষণ করব উদ্দেশ্য সাধনের জন্য। এবং সেই ক্ষেত্রে আমরা কয়েকটা পদ্ধতি পরে আলোচনা করব, আমরা যেটা আমরা বাছাই করার ক্ষেত্রে বা নিরীক্ষণ করার ক্ষেত্রে লক্ষ্য রাখবো, সেটা হলো সংজ্ঞা, তারপরে বিশ্লেষণ করব, অপনয়ন করব। অপনয়ন বিশ্লেষণ মানে তো বুঝি, আর অপনয়ন মানে কিছু কিছু জিনিস ছাঁটাই করে দেওয়া। এরপরে যে স্তরটা আসবে, যে আমাদের প্রথম তো নিরীক্ষণ গেল বা পর্যবেক্ষণ গেল, পরে প্রকল্প প্রণয়ন। প্রকল্প প্রণয়ন হলো আনুমানিক ধারণা। ঠিক আছে, আমাদের যে সিদ্ধান্তটা আমরা নিতে যাব বা নিতে চাইবো, সেটার আমরা প্রথমে একটা আনুমানিক ধারণা করতে হবে, সেটা প্রকল্প প্রণয়ন। তারপরে আমরা পরীক্ষণের দিকে আগায়ে যাব বা সিদ্ধান্তের দিকে আগায়ে যাব। এরপরে সার্বিকীকরণ। সার্বিক মানে বিশেষ বিশেষ, আমাদের যে অভিজ্ঞতায় যেগুলো আসবে সেগুলো তো বিশেষ না, সেগুলো তো সার্বিক না, বিশেষ। তো বিশেষ থেকে আমরা যে সিদ্ধান্তটা গ্রহণ করব সেটা তো অবশ্যই সার্বিক হবে। তো সার্বিক সিদ্ধান্ত, এই সার্বিকীকরণ আরো অনুমানের একটা স্তর। সার্বিকীকরণ করে কি আমরা বসে থাকবো? না, সেটা না। ওটা আসলে বাস্তবে মিল আছে কিনা, বাস্তবে বিষয়টা আছে কিনা, এটা কিন্তু আরো অনুমানের আর একটা ভিত্তি। সেটা আমরা প্রতিষ্ঠা করার জন্য যাচাই করব। অর্থাৎ আমরা
যাচাই করে দেখব যে প্রকৃতিতে এই ঘটনাগুলো বা এই বস্তুগুলো বা যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে এটা প্রকৃতিতে আছে কিনা, বাস্তবতা আছে কিনা, নাকি অবাস্তব, অলিক, হ্যাঁ, নাকি বাস্তবে আছে, এটাকে বলা হয় যাচাইকরণ। যাচাইকরণের পরে যদি আমরা সঠিক পাই, সঠিকভাবে বাস্তবে দেখি, আমাদের যাচাইকরণে এটা প্রমাণিত হয়, তখন আমরা সিদ্ধান্ত প্রতিষ্ঠা করব। আমরা কয়টা স্তর পেলাম? আমরা স্তর পেলাম 5টা: নিরীক্ষণ, প্রকল্প প্রণয়ন, সার্বিকীকরণ, যাচাইকরণ এবং সিদ্ধান্ত গ্রহণ। এই 5টা স্তরে আমরা আরোহ, অনুমান, কি সিদ্ধান্তে উপনীত হব। এরপরে আমরা আলোচনায় আসি, সেটা আরোহ অনুমান কয় প্রকার। আমাদের মনে আছে অনুমান কয় প্রকার? অনুমান অনুমান 2 প্রকার, হলো আরোহ অনুমান, অবরোহ অনুমান। আরোহ অনুমান কয় প্রকার? আরোহ অনুমান 2 প্রকার। আরোহ অনুমান কয় প্রকার? 2 প্রকার। এটা কিসের উপর নির্ভর করে? এটা ওই যে বলছিলাম না, যে আরোহমূলক উল্লম্ফন বা লাফ, ঠিক আছে, যেটা আরোহে প্রাণ, সেটার উপরে আরোহ অনুমানের প্রকারভেদ নির্ভর করে। তো আরোহ অনুমান 2 প্রকার কি কি? প্রকৃত আরোহ, নাম্বার 1 হলো প্রকৃত আরোহ, এবং নাম্বার 2 হলো অপ্রকৃত আরোহ। প্রকৃত আরোহ, যে আরোহ অনুমানে আরোহমূলক উল্লম্ফন থাকে সেটা প্রকৃত আরোহ। আর যে আরোহ অনুমানে আরোহমূলক উল্লম্ফন বা এই যে লাভ, এটা থাকে না, সেটা অপ্রকৃত আরোহ। তো এখন প্রকৃত আরোহ কয় প্রকার? প্রকৃত আরোহ 3 প্রকার। 3 রকমের আমরা প্রকৃত আরোহ দেখতে পাই। সেই 3 রকম কি কি? নাম্বার 1 বৈজ্ঞানিক আরোহ, নাম্বার 2 অবৈজ্ঞানিক আরোহ, এবং নাম্বার 3 সাদৃশ্যানুমান বা সাদৃশ্যমূলক অনুমান। তো বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, সাদৃশ্যানুমান, এরা প্রকৃত আরোহ কেন? এই জন্য যে এদের মধ্যে আরোহমূলক উল্লম্ফন, যেটা মানে কয়েকটা বিশেষ সিদ্ধান্ত, বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করলাম, করার পর সার্বিকে গেলাম, এই যে লাভ, এই লাভ দেওয়াটা প্রকৃত আরোহে থাকবে। এটা বৈজ্ঞানিক আরোহে থাকবে, অবৈজ্ঞানিক আরোহে থাকবে, সাদৃশ্য অনুমানেও এই আরোহমূলক উল্লম্ফনটা থাকবে। এই জন্য বৈজ্ঞানিক আরোহ প্রকৃত আরোহ, অবৈজ্ঞানিক আরোহ প্রকৃত আরোহ, সাদৃশ্যমূলক অনুমানও প্রকৃত আরোহ। এবং এদের মধ্যে কি থাকবে? বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটাও কিন্তু সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য হবে, অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটা সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য হবে, সাদৃশ্যমূলক অনুমানের সিদ্ধান্তটাও কি সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য হবে, এবং প্রকৃত আরোহটা কি, এটার ভিতরে আরোহমূলক লম্ফ থাকে। এরপরে আসো অপ্রকৃত আরোহ। অপ্রকৃত আরোহ 3টা: পূর্ণাঙ্গ আরোহ, যুক্তি সাম্যমূলক আরোহ, ঘটনা সংযোজন। তো এই 3 প্রকার আর 3 প্রকার 6 প্রকার আরোহ আলাদা আলাদা চ্যাপ্টারে আমরা আলোচনায় নিয়ে আসব, এবং এদের সাদৃশ্য, বৈসাদৃশ্য আমরা দেখাবো, পার্থক্য দেখাবো, এবং কোন আরোহ কতটা যুক্তিমূলক, সেই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা আসবে। যেহেতু আজকে প্রথম আরোহ অনুমানের চ্যাপ্টার আলোচনা করছে, এখানে আরোহের যে ভিত্তি, কিসের উপর নির্ভর করে আরোহ অনুমান কি আমরা করতে পারি, আরোহ অনুমানের সিদ্ধান্ত গৃহীত হয়, আরোহের ভিত্তি, এটার উপর কথা বলে আমাদের আজকের ক্লাস আমরা শেষ করব। তো আরোহের ভিত্তি আমরা 2 প্রকার: আকারগত ভিত্তি, ঠিক আছে, ফর্মাল গ্রাউন্ড যেটা, আর বস্তুগত ভিত্তি। আমরা অবরোহ অনুমানে কি দেখছি? অবরোহ অনুমানে কিন্তু আকারগত ভিত্তি ছিল, বস্তুগত ভিত্তি ছিল না। বাস্তবতার সঙ্গে মিল আছে কিনা এটা আমরা দেখতাম না, শুধু নিয়ম নীতির উপর নির্ভর করে চলতো। আকারগত ভিত্তিটা আসলে নিয়ম নীতির উপরে, হ্যাঁ, আর বস্তুগত ভিত্তিটা কিন্তু সেটা না, বাস্তবতা পরীক্ষা নিরীক্ষা করে দেখে বাস্তবে আছে কিনা সেটা দেখতে হবে। আকারগত ভিত্তি আবার আমরা 2টা নিয়মের উপরে
নির্ভর করে। এই দুইটা নিয়ম মেনে চলতে হয় আকারগত ভিত্তির জন্য। সেই নিয়ম আমরা বলেছি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়ম। তো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির প্রাথমিক ধারণা হলো এই যে প্রকৃতি তার একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। যেমন মনে করো যে একটা মানুষ ছোট থেকে আস্তে আস্তে কি হয়, বড় হয়, বড় হয় যুবক হয়, যুবক হয়ে বৃদ্ধ হয়, বৃদ্ধ হওয়ার পরে মারা যায়, এটা নিয়ম। একটা বৃদ্ধ মানুষ হঠাৎ করে কিন্তু ছোট হয়ে যায় না। সূর্য পূর্ব দিকে ওঠে, উদিত হয় আমাদের দেশে, পশ্চিম দিকে অস্ত যায়, এটা উল্টা কিন্তু কখনো হয় না। প্রকৃতি তার নিয়মের কোনো ব্যত্যয় ঘটায় না। এটা প্রকৃতির নিয়মতা নীতি। যখন আমরা কোনো সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করতে যাব, তখন ওই বিশেষ বিশেষ যে দৃষ্টান্তগুলো, বিশেষ বিশেষ যে ঘটনাগুলো পর্যবেক্ষণ করব, সেটা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির সাথে মিলছে কিনা এটা লক্ষ্য করেই কিন্তু আমরা সিদ্ধান্তে যাব। এটা আকারগত ভিত্তি, এটা একটা নিয়ম। এটা বৈজ্ঞানিক ভাবে স্বতঃসিদ্ধ একটা নিয়ম, প্রকৃতির নিয়ম। আর কার্যকারণ নিয়ম কি? বিজ্ঞানরা বৈজ্ঞানিক ভাবে এটা পরীক্ষিত একটা নিয়ম। সেটা হলো প্রত্যেকটা কাজের কি থাকে, একটা কারণ থাকে। প্রত্যেকটা কাজের একটা কারণ থাকে। এই মানে কারণ ছাড়া কোনো কার্য সংগঠিত হয় না। এই যে নিয়ম, এটাই হলো কার্যকারণ নিয়ম। এটা বৈজ্ঞানিক ভাবে স্বীকৃত। যখন আমরা কোনো আরোহ অনুমান করতে যাব, তখন দেখব যে ঘটনাগুলোর সাথে কার্যকারণ নিয়মের সম্পর্ক আছে কিনা। ঠিক আছে, যে কাজটা ঘটেছে সেই কাজের পিছনে কারণ আছে কিনা। ঠিক আছে, এটা আকারগত নিয়ম। কিন্তু আকারগত ভিত্তির উপর শুধু নির্ভর করেই কিন্তু আমরা আরোহ অনুমান করতে পারবো না। এটা বাস্তবতার সাথে মিল আছে কিনা সেটা আমাদের দেখতে হবে, যেটাকে আমরা বস্তুগত ভিত্তি বলি। ঠিক আছে, এটা নিরীক্ষণ এবং পরীক্ষণ। তো আমরা এই নিরীক্ষণ মানে প্রত্যক্ষ করা, কিন্তু প্রকৃতিতে যে ঘটনাগুলো ঘটে যায় সেটা সেইভাবে প্রত্যক্ষ করাই হলো নিরীক্ষণ। আর পরীক্ষণ তো জানো তোমরা, যেটা ল্যাবরেটরিতে করতে হয় এবং নিয়ন্ত্রিত পরিবেশে যন্ত্রপাতির সাহায্যে কোনো ঘটনাকে আমরা যখন প্রত্যক্ষ করি সেটা হলো পরীক্ষণ। তো পরীক্ষণ এবং নিরীক্ষণ এটা হলো বস্তুগত ভিত্তি। এখন আকারগত ভিত্তি আর বস্তুগত ভিত্তি কাকে বলে? আমি যদিও বলেছি যে কাকে বলে, এটা বলেছি আকারগত ভিত্তি, যেটা ফর্মাল গ্রাউন্ড। আর ফর্মাল গ্রাউন্ড এটা কাকে বলে, এটা আমি যেটা দেখাচ্ছি তোমাদেরকে, এটা বইতে আছে, বই থেকে এটা কপি করা হয়েছে, আমি পড়ে শোনাচ্ছি। যে নীতি অনুসরণ করে বা যে নিয়মের উপর নির্ভর করে আরোহ অনুমানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে আকারগত ভিত্তি বলে। আরোহের আকারগত ভিত্তি বলতে বিজ্ঞানসম্মত দুইটি মূল নীতিকে বোঝায়: প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নীতি। আগেই বলেছি, যে নীতি অনুসরণ করে বা নিয়মের উপর নির্ভর করে আরোহ অনুমানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, নীতি বা নিয়ম বা রুল, তাই না? এটা দুইটা, কোনটা? প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়ম, এটাকে বলা হয় আকারগত ভিত্তি। এবার আসো আমরা দেখি যে বস্তুগত ভিত্তিটা কি। বস্তুগত ভিত্তিটা দেখো, এই সংজ্ঞাটাও তোমরা বইতে পাবে। সেটা হলো যে প্রক্রিয়ার সাহায্যে আরোহ অনুমানের আশ্রয় বাক্যগুলোর উপাদান সংগ্রহ করে সিদ্ধান্তের বাস্তব সত্যতার নিশ্চয়তা প্রদান করা হয়। বাস্তব সত্যতা, বাস্তবে সেটা সত্য কিনা, এর নিশ্চয়তা প্রদানের জন্য আমরা যে প্রক্রিয়ার সাহায্য গ্রহণ করি সেই প্রক্রিয়াটাই হলো বস্তুগত ভিত্তি। কোন প্রক্রিয়ার সাহায্য গ্রহণ করি? সেটা হলো নিরীক্ষণ বা অবজারভেশন। ঠিক আছে, আর একটা হলো পরীক্ষণ। তো নিরীক্ষণটা আমরা আগে বলেছি, নিরীক্ষণটা তো হলো প্রত্যক্ষ করা সাধারণভাবে প্রকৃতিতে ঘটে যাওয়া কোনো ঘটনা, কোনো উদ্দেশ্য সাধনের জন্য প্রকৃতিতে ঘটে যাওয়া কোনো ঘটনা প্রত্যক্ষ করাই হলো নিরীক্ষণ। আর পরীক্ষণটা হলো নিয়ন্ত্রিত পরিবেশে, ল্যাবরেটরিতে বা পরীক্ষাগারে সেটা যন্ত্রপাতির সাহায্যে পরীক্ষা করা বা প্রত্যক্ষ করা, এটা হলো পরীক্ষণ। এই দুটার উপর ভিত্তি করে আমরা আরোহ অনুমান করে থাকি। তাহলে আমরা আজকে আরোহ অনুমানের প্রাথমিক ধারণা পালাম, কাকে বলে, আরোহ অনুমানের স্তর কয়টা সেটা পালাম,
আরোহ অনুমান কত প্রকার সেটা জানলাম, এবং আরোহ অনুমানের আকারগত ভিত্তি এবং বস্তুগত ভিত্তি কাকে বলে সেটা আমরা জানলাম। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত শেষ করছি। আগামীতে আরোহ অনুমানের যে দুই প্রকার, প্রকৃত আরোহ এবং অপ্রকৃত আরোহ, তো প্রকৃত আরোহের ভিতরে বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, সাদৃশ্যমূলক অনুমান, এগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আর আরোহের যে ভিত্তিগুলো নিয়ে আর একটু কথা বলার দরকার, সেটা প্রকৃতি, নিয়ম, নীতি এবং কার্যকরণ নিয়ম, এটা নিয়ে কথা বলা হবে, আলোচনা করা হবে, এবং এগুলো তুলনামূলক আলোচনা করা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, এবং পরবর্তী ক্লাসে তোমরা অংশগ্রহণ করবা, এটা আশা রেখে আজকের মতো আমি ক্লাস শেষ করছি।